তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই বিষয়ে আপনার বক্তব্য কি? আসলে এটা খুবই দুঃখজনক একটা ঘটনা যে মেধাবীরা তাদের নিজের রাজাকার নিজে স্বীকার করতেছে। যেত না যে সরাসরি আক্রমণে যাইতে হবে, তাও প্রশাসন ব্যতিরেই সরাসরি ছাত্রলীগ যে আক্রমণে গেছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। এখানে আমি বলতে চাই যে ছোট ভাই গালিব তার আমন্ত্রণে এখানে আসছি চ্যানেল ঝিনুকের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের এখানে আসতে পেরে আমি নিজেকেও ধন্য মনে করছি। নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো কোটা সংস্কার আন্দোলন। ভাই, আপনি কোটার পক্ষে নাকি বিপক্ষে? এখানে নির্দ্বিধায় নিশ্চিন্তে বলতে পারি যে একটা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে অবশ্যই আমি কোটার পক্ষে কথা বলবো, কারণ আমার বাবা যুদ্ধ করেছে দেশের স্বাধীন এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে, দেশের মানুষের অধিকারের ক্ষেত্রে। সেক্ষেত্রে কোঠার পক্ষে বিপক্ষে অনেকে কথা বলছে, কিন্তু এখানে আমার যে বিষয়টা উল্লেখযোগ্যভাবে বলতে চাই যে যারা কোঠার বিপক্ষে কথা বলছে আদৌ তারা কোঠার জন্য লড়াই করছে, দেশের জন্য লড়াই করছে, নাকি ব্যক্তির স্বার্থে লড়াই করছে? সেক্ষেত্রে দেশের স্বার্থে অবশ্যই আমি বলবো যে কিছু ক্ষেত্রে কোঠা কমিয়ে আনা কিংবা যারা আপনার দেশের জন্য কাজ করে পিছিয়ে আছে কিংবা অর্থের অভাবে পিছিয়ে আছে কিংবা প্রতিবন্ধী, অবশ্যই তাদের ক্ষেত্রে কোঠার প্রয়োজন আছে। বর্তমানে কোঠা 56% আছে, কিন্তু 2018 সালের প্রজ্ঞাপনের মাধ্যমে শেখ হাসিনা তার নির্বাহী আদেশে কোঠা সম্পূর্ণ বাতিল করে। সেক্ষেত্রে বাতিল করার পরবর্তীতে ফলাফল কী হয়েছে আমি অবশ্যই যারা রাজপথে আন্দোলন করছেন তাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে কোঠা যখন উঠে যাওয়ার পরবর্তীতে কতগুলা মেয়ে তারা সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, কতজন মেয়ে সিভিল সার্জনে গিয়েছেন, কতজন মেয়ে পিএসসিতে উত্তীর্ণ হয়েছেন। লাস্ট যে পিএসসির যে রিপোর্টে 30 থেকে 39তম বিসিএসের যেখানে মুক্তিযোদ্ধা কোঠা দেখানোর কথা ছিল 30%, বাট সেখানে মুক্তিযুদ্ধ কোটা দেখানো হয়েছে 8.7%। তাহলে এই যে গ্যাপটা, বাদবাকি যে কোটাটা, সেটা কিন্তু মেধাবীদের সাথে নিয়েই সেই গ্যাপটা পূরণ করা হয়েছে। সেক্ষেত্রে আপনার যে প্রশ্নটা আপনি করছেন যে অবশ্যই মেধাবীর পক্ষে কথা বলবে, মেধার পক্ষে কথা বলবে, দেশের স্বার্থে কথা বলবে, কিন্তু যদি সরিষার ভিতরে ভূত থাকে তাহলে আমি অবশ্যই বলবো যে সেই আন্দোলন কখনোই সাফল্যমণ্ডিত হবে না। আপনার আন্দোলনে অবশ্যই দেশের প্রতি ভালোবাসা, স্বাধীনতার প্রতি ভালোবাসা, সার্বভৌমত্বের প্রতি ভালোবাসা এবং যাদের রক্তে এই পতাকা পেয়েছেন, যে দেশ পেয়েছেন, তাদের সম্মানে অবশ্যই আপনাকে কথা বলতে হবে, আপনাকে ওখানে মেধাবী পরিচয় দিতে হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন, যেটার কারণে আমরা দেখছি সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে নিজেদেরকে রাজাকার পরিচয় দিচ্ছে। আসলে তারা কী হিসেবে দিচ্ছে এবং আপনি এটা কি মনে করছেন? তাদের রাজাকার পরিচয়টা আমরা দেখছি যে রাজপথ প্রকম্পিত হয়ে যাচ্ছে তাদের রাজাকার পরিচয়। তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই বিষয়ে আপনার বক্তব্য কি? আসলে এটা খুবই দুঃখজনক একটা ঘটনা যে মেধাবীরা তাদের নিজের রাজাকার নিজে স্বীকার করতেছে। এই বিষয়ে আমার স্পষ্ট ধারণা যে দেশনেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে কথাটা বলেছেন যে চাকরি নিয়োগের ক্ষেত্রে যে কোটাটা মানা হয় সেটা পিএসসির যে চাকরির যে নীতিমালা, সেখানে নৈর্ব্যক্তিক এরপরে আপনার লিখিত ভাইবা দেওয়ার পরে কোঠার নির্ধারণ হয়। সেক্ষেত্রে একজন মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি বা জেলা কোঠা, নারী কোঠা, সে যদি আপনার উত্তীর্ণ হওয়ার পরে, ভাইবার উত্তীর্ণ হওয়ার পরে যদি আপনি তাকে অমেধাবী বলেন, তাহলে আপনার মেধাটুকু কতখানি? এখানে একটা কিন্তু প্রশ্ন থেকে যায়। সেক্ষেত্রে তখন শেখ হাসিনা বলছেন যে মুক্তিযোদ্ধা নাতিরা পাবেন নাকি রাজাকার নাতিরা পাবেন? আপনি নিজেকে রাজাকারের ট্যাগ লাগাচ্ছেন, আপনি বুঝতেছেন আপনি নিজের গায়ে কী ট্যাগ লাগাচ্ছেন? যেখানে 1971 সালে 30 লক্ষ লোক শহীদ হলো, 2 লক্ষ মা বোন তার ইজ্জত হারালো, গ্রামকে গ্রাম আগুনে উজাড় হলো। একজন পাকিস্তানি কখনোই কিন্তু একটা গ্রামের অলিগলি চিনত না। একমাত্র সে সময়
যুদ্ধের সময় যারা আল বদর ছিল, আল শামস শান্তি বাহিনী, শান্তি কমিটি করার মাধ্যমে এই পাকিস্তানিদের ওই ঘর চেনানো হয়েছে যে এই ঘরটা মুক্তিযোদ্ধার, এই ঘরে মুক্তিযোদ্ধারা থাকে, দাও আগুন জ্বালাও। রেপ হবে কেন? আপনি কেন 2 লক্ষ মা বোনকে রেপ করবেন? এর কারণটা কি ছিল? এর কারণটা ওইটাই ছিল যে তারা মুক্তিযোদ্ধার সপক্ষের ছিল। একজন মুক্তিযোদ্ধার সপক্ষের মানুষকে আপনি মেরে ফেলতেছেন, পানিতে লাশ ভাসছে, করলোকে রাজাকার, ঠিক সেই ট্যাগটা আপনি আপনার ঘাড়ে নিয়ে নিলেন। শেখ হাসিনা কিন্তু এটা বলে না যে সবাই রাজাকার। আপনি কথা যদি ঘুরিয়ে নেন, আপনার কাছে নিয়ে নেন, সেক্ষেত্রে ব্যর্থতা আপনার। শেখ হাসিনা বলেছেন যে সবাই রাজাকার না, এই কথা শেখ হাসিনা বলে নাই। যদি আপনি শেখ হাসিনার পুরো বক্তব্যটাই শোনেন, নেত্রীর পুরো বক্তব্যটাই শোনেন, আপনি বুঝতে পারবেন যে ওখানে শুধু ওই কথাটাই বলা হয়েছে যে অধিকার কার কতটুকু বেশি। ভাইবার পরে যখন একজন মুক্তিযোদ্ধার নাতি সে উত্তীর্ণ হয়েছে এবং রাজাকারের নাতি উত্তীর্ণ হয়েছে, আপনি কাকে প্রাধান্য দিবেন? অবশ্যই তারা যুদ্ধের মাধ্যমে এই দেশটাকে স্বাধীন করেছে, আপনি তাকে প্রাধান্য দিবেন। কিন্তু আপনি তাকে অমেধাবী বলে আপনি রাজপথ উত্তপ্ত করছেন। এর পিছনে স্পষ্ট ইঙ্গিত দেয় যে সরিষের ভিতরে ভূত। আপনি আজকের যে ছাত্রদলের যে সংবাদ সম্মেলন করেছে, তারা স্পষ্টভাবে ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক স্পষ্টভাবেই উল্লেখ করেছে যে এই কোঠা আন্দোলনের শুরু থেকে তারা ছিল। আপনি যদি আরেকটু জানতে চান, আমি বলবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কোঠা বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সমন্বয়ক ছিল। একজন ছাত্র শিবিরের সমন্বয়ক যদি কোঠা আন্দোলনের সমন্বয়ক হয়, তার মুখ থেকে অবশ্যই বের হবে আমি রাজাকার। আমি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে কখনোই এটাকে সমর্থন জানাতে পারি না এবং আমি এর বিপক্ষে অবস্থান করতে। যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সে কিন্তু দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে রাখছেন। এই আবেদ আলী, বেনজির বলেন, আর যারা এই দুর্নীতির সাথে সম্পৃক্ত, অবশ্যই এটা ঘৃণিত এবং জাতির জন্য কলঙ্ক। তো সেক্ষেত্রে অবশ্যই আমি এদের শাস্তি দাবি করি এবং শাস্তি হচ্ছে। আবেদ আলী কিন্তু গ্রেপ্তার হয়েছেন এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের সবারই নাম আসছে, বহিষ্কৃত হচ্ছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যারা মেধাবী, যারা একটা সময় দেশকে শাসন করবে, দেশকে নেতৃত্ব দেবে, তারা যদি এই কোঠার বিরুদ্ধে না যে তারা যদি এই আবেদ আলীর বিরুদ্ধে আন্দোলন করে, এই বেনজিরের বিরুদ্ধে আন্দোলন করে, দেশের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে, সেক্ষেত্রে আমি মনে করি দেশটা অনেক এগিয়ে যাবে এবং আমাদের দেশটা যে সোনার বাংলাদেশ, সে সোনার বাংলাদেশে পরিণত হবে। আজ আমরা দেখলাম যে ঝিনাইদহ তারা উজির আলী স্কুল মাঠ থেকে তারা আন্দোলন শুরু করছিল, এমন পর্যায়ে ছাত্রলীগ হকি স্টিক, রামদা সহ বিভিন্ন কিছু দিয়ে আক্রমণ করে, যেটার ভিডিও হয়তো বা আপনি দেখছেন এবং আমাদের কাছেও সেটা রয়েছে এবং সেটা পাবলিশ হয়েছে। এই বিষয়ে আপনাদের কি মতামত যে সরাসরি তাদের উপর আক্রমণ? তাদের কি বোঝানো যেত না যে সরাসরি আক্রমণে যাইতে হবে? তাও প্রশাসন ব্যতিরেই সরাসরি ছাত্রলীগ যে আক্রমণে গেছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। এখানে আমি বলতে চাই যে যারা আন্দোলনে আছেন, আপনারা আন্দোলন করবেন এবং সেটা নির্দিষ্ট একটা ম্যাপে থেকে। আপনি যখন যেখানে আইন মানছেন না, আদালত মানছেন না, সেক্ষেত্রে আবার নিজেকে প্রমাণ করতে চাইছেন আপনি মেধাবী। একজন মেধাবী কখনোই আইনকে অবমাননা করতে পারে না। সেক্ষেত্রে আমি ঝিনাইদহ জেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানাবো, ব্যক্তিগতভাবে আল ইমরানকে আরও বেশি ধন্যবাদ জানাবো যে এই স্বঘোষিত রাজাকার যারা আমাদের এই রক্তে ভেজা পতাকাকে অবমূল্যায়ন করছে, যে পতাকার সাথে লাঠি বেঁধে তারা মাঠে নামছে এবং স্বঘোষিতভাবে রাজাকার বলে নিজেকে দাবি করছে। সেক্ষেত্রে ঝিনাইদহ জেলার পরিবেশ যাতে বিঘ্নিত না হয়, যান চলাচল যাতে বিঘ্নিত না হয়, সেক্ষেত্রে তারাই প্রথম আক্রোশ চালিয়েছে এবং তারাই প্রথম লাঠিসোঁটা নিয়ে বের হয়েছে। সেখানে ঝিনাইদহ জেলা ছাত্রলীগ তাদেরকে বাধা দিয়েছে। আপনি দেখবেন যে বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ থাকা সত্ত্বেও সেখানে কিন্তু জঙ্গি সংশ্লিষ্ট কিছু রাজনৈতিক দল সরাসরি তাদের পোস্টার থেকে শুরু করে সব কিছু তাদের রাজনৈতিক আদালতের আশ্রয় নেন। কিন্তু যদি আপনারা দেশকে অস্থিতিশীল করতে চান, তাহলে তো আমাকে বলতে হয় যে আপনাদের মধ্যে অন্য কোনো কারণ আছে। কারণ এর আগে জোট বিরোধী সরকার আমরা দেখেছি যে জোট বিরোধী সরকার তারা
এই মুক্তিযোদ্ধার যারা বিপক্ষে অবস্থান করেছিল, স্বঘোষিত রাজাকার ছিল, তাদের গাড়িতে পতাকা উঠিয়েছিল। আমরা সেই অবস্থাতে সেখানে কখনোই যেতে পারি না। তো এই তরুণ প্রজন্মকে বলবো যে আপনাদের মেধাতেই আপনাদের চাকরি হবে, আপনাদের মেধাতেই আপনারা দেশ চালাবেন, কিন্তু আস্থার জায়গা শেখ হাসিনার উপর আস্থা রাখুন, দেশের প্রতি আস্থা রাখুন, আপনাদের অবশ্যই মূল্যায়ন হবে। আর কোঠার যে সংস্কার, আপনি কোঠার সংস্কার চেতে পারেন, যেখানে 30% আছে মুক্তিযুদ্ধ কোঠা, আপনি বলতে পারেন যে 30% বেশি হয়ে গেছে, আপনি 20% করেন, আপনি 15% করেন, বাট সেটা রাজপথে নয়। কারণ শেখ হাসিনার সরকার জনগণের সরকার, আপনাদের উপর ভিত্তি করেই 2018 সালে সে এই কোটা পদ্ধতিটি বাতিল করেছেন। আর এই কোটা পদ্ধতি বহালটা কিন্তু শেখ হাসিনা নিজে করেন নাই, এটা হাইকোর্টের মাধ্যমে এটা বহাল হয়েছে। যদি সংস্কারের প্রয়োজন হয় আপনারা স্মারকলিপি পেশ করেন, গণভবনের স্মারকলিপি পেশ করেন, আদালতের স্মারকলিপি পেশ করে আপনার মেধাবীদের মূল্যায়ন হোক, সরকারি চাকরিতে মেধাবীরা থাকুক, মেধাবীরা দেশ পরিচালনা করুক, এবং মুক্তিযোদ্ধা সপক্ষের শক্তি বলিয়ান হোক, মুক্তিযোদ্ধা পরিবাররা ভালো থাকুক, আপনারা ভালো থাকেন।